গুড মর্নিং স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার তোমাদের কাছে আজকে নতুন একটা অংশ নিয়ে আলোচনা করবার জন্য আমি চলে এসেছি। আশা করি তোমাদের আজকে যে অংশটা আলোচনা করব তোমাদের সবার ভালো লাগবে। একটা বেশ ইন্টারেস্টিং চ্যাপ্টার অধ্যায় সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা সবাই ভালো আছো তো? আচ্ছা, কারোর কোনো অসুবিধা নেই? ঠিক আছে, আমি তাহলে কয়েকটা বিগত দিনে আমরা বেশ কয়েকটি কিছু প্রশ্ন আলোচনা করেছিলাম। আমরা বিগত বেশ কয়েকদিন ধরে নদীর কার্যের ফলে গঠিত যে বিভিন্ন ভূমিরূপ, অর্থাৎ ক্ষয়কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সঞ্চয় অবক্ষেপণের ফলে গঠিত ভূমিরূপ সম্পর্কে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তার সাথে আলোচনা করেছি আমরা নির্দিষ্টভাবে যে বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়, বদ্বীপের উৎপত্তি প্রক্রিয়া, বদ্বীপ সৃষ্টি হতে গেলে কী কী শর্ত প্রয়োজন হয়, এগুলো যেমন জেনেছি। আবার তার সাথে সাথে আমরা জেনেছি এই যে সারা বিশ্বব্যাপী যে একটা বিশ্ব উষ্ণায়ন হচ্ছে, বিশ্ব উষ্ণায়নে যে ব্যাপক হারে তার ফলে পরিবেশিকার কী কী প্রভাব লক্ষ্য করা যাচ্ছে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। যতটা আমাদের জানা পাঠ্যপুস্তক অনুযায়ী রয়েছে, তোমাদের জানতেই হবে, সেগুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি। তো বলো তো, আমি জাস্ট তোমাদেরকে কয়েকটা প্রশ্ন নিয়ে বেশি সময় ব্যয় করব না, কারণ তোমরা ইতিমধ্যে আগের দিন আমি আলোচনা শেষে সেগুলো সম্পর্কে আলোচনা করেছি, প্রশ্ন উত্তর সম্পর্কে। আমি জাস্ট দু একটা প্রশ্ন জিজ্ঞাসা করছি। তা বলো তো যে রিসেন্টলি কিছু দ্বীপ, যে দ্বীপগুলো বিভিন্ন কারণে সমুদ্রের ওপরে জেগে উঠেছিল, আবার বিভিন্ন কারণে সেগুলো বিলুপ্ত হয়ে গেছে, ভেসে গেছে, জলের তলায় চলে গেছে, সেই দ্বীপগুলো কি কি, কারা কারা বলতে পারবে? লোহাচড়া দ্বীপ একটা ছিল, তাই তো? এটা তোমার 2006 সালে সম্পূর্ণভাবে বিলুপ্ত হয়ে গেছে। নিউমুর নামে একটা দ্বীপ ছিল, যেটা হাড়িয়াভাঙা নদীর তীরে, যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একদম যৌথ বর্ডারে সৃষ্টি হয়েছিল, সেটাও 2010 সালে ধীরে 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 জলের তলায় চলে গেছে। এবং আরেকটা রয়েছে, এটা ঘোড়ামারা দ্বীপ। ঘোড়ামারা দ্বীপ এখন প্রায় বলতে গেলে 75% সেটা প্রায় জলের তলায় চলে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। 25% কিছু অংশ জলের উপরে ভেসে আছে। এগুলো কেন হচ্ছে বিস্তারিতভাবে তোমাদেরকে বলেছি। সবথেকে কারণ হচ্ছে যে উষ্ণতার পরিবর্তন, তার সাথে সাথে সমুদ্রের জলতল বৃদ্ধি এবং সমুদ্রের স্রোতের একটা কারণ রয়েছে, বিভিন্ন টেকটনিক যে কারণ, পাত সংস্থানগত বিভিন্ন কারণ রয়েছে, সেগুলো কিন্তু লক্ষ্য করা যায়। ঠিক আছে? আচ্ছা, নদীর কার্যের ফলে গঠিত ভূমিরূপ জানার পরে আজকে আমরা নতুন একটা অধ্যায় সম্পর্কে জানব। ঠিক আছে? আচ্ছা, তোমরা কোনোদিন কেউ পাহাড়ে বেড়াতে গেছো, ঘুরতে গেছো? দু একজন গেছো। আচ্ছা, পাহাড়ে গিয়ে বরফের ব্যাপক যে আস্তরণ দেখেছো, বরফ পড়ে আছে। একজন দেখেছে যে বরফ, চারিদিকে বরফ জমে আছে। হ্যাঁ, বরফের আস্তরণ, বড় বড় মোটা মোটা আস্তরণ, তাই তো? সেখানে দাঁড়ালেও পা অনেকটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে, তাই তো? এরকম বরফ লক্ষ্য করা যায় মূলত পার্বত্য অঞ্চলে। যেহেতু উষ্ণতার হ্রাসের ফলে উষ্ণতা হ্রাস করে যায়, সেখানটায় তাপমাত্রা হ্রাস পাচ্ছে, তুষারপাত হচ্ছে। আমাদের সমতল এরিয়াতে, ক্রান্তীয় নিরক্ষীয় অঞ্চলে যে বৃষ্টিপাত হয়, দেখা গেল উচ্চ পার্বত্য অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশ অঞ্চলে সেখানে বৃষ্টিপাতের পরিবর্তে কি হচ্ছে, সেটা অধঃক্ষেপণের একটা রূপ। কি হয় সেটা? তুষারপাত হয়। খুব ভালো কথা বলেছো। এই তুষারপাত হওয়ার জন্যই উচ্চ পার্বত্য অঞ্চল তথা উচ্চ অক্ষাংশে উষ্ণতার পরিবর্তনের জন্য কিন্তু সেখানে ব্যাপক পরিমাণে তুষারপাত হতে দেখা যায়। এবং সেখানে যদি কোনোভাবে জলের স্থান লক্ষ্য করা যায়, সেটাও কিন্তু তাপমাত্রা হ্রাসের জন্য বরফে পরিণত হয়ে যায়। এই ছবিগুলো দেখে তোমাদের কি মনে হচ্ছে? এগুলো বৃহৎ বৃহৎ বরফের চাই, এবং এই
একটা কথা বলতে গেলে হিমবাহগুলো কিন্তু বা জমে থাকা বরফগুলো কিন্তু আমাদের জীবনকে বাঁচিয়ে রেখেছে আমরা বলতে পারি। কেন বলতে পারি? দেখো, যখন বিশ্বজুড়ে উষ্ণায়নের কথা আমরা আলোচনা করছিলাম, এই হিমবাহের গলনের জন্য কিন্তু আজকে এই সমতল ভূমিতে যে কোনো জায়গাতে এই সমুদ্রের জলতল কিন্তু বেশ কয়েক মিলিমিটার করে বৃদ্ধি পেয়েছে। আমরা আলোচনা করছিলাম বিগত 10 বছরে কোথাও 10 মিলিমিটার, কোথাও 4 মিলিমিটার এরকম জলস্তর বৃদ্ধি পেয়েছে। দেখো, প্রথম যে ছবিটা, সেই ছবিটা দেখো, এখানে বরফের বড় বড় চাঙড় যেমন পাথরের হয়, এখানেও বরফের বড় বড় চাঙড় কিন্তু জলের মধ্যে পড়ছে। জলের মধ্যে পড়ার ফলে সেখানে কিন্তু ব্যাপক পরিমাণ একটা জলোচ্ছ্বাস লক্ষ্য করা যায়। এবং এই যে সম্পূর্ণ এই যে বরফের চাদর, এই বরফের চাদর, মোটা বরফের আস্তরণকে, পুরো আস্তরণকে কি নামে অভিহিত করা হয়? এগুলোকে হিমবাহ বলা হয়ে থাকে। কি বলে এগুলোকে? হিমবাহ বলা হয়ে থাকে। তো আজকে দেখবে তোমরা হিমবাহের নাম কিন্তু পূর্বে অনেকবার শুনেছ। এই যে গঙ্গা নদীর উৎপত্তি স্থল কোথায় বলো? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে আমাদের ভারতবর্ষের যে প্রধান নদী এবং দীর্ঘতম নদী, সেই নদী কিন্তু সৃষ্টি হয়েছে। তাহলে এই যে গঙ্গোত্রী হিমবাহ এবং এই নদী, খেয়াল করে দেখো, এই নদী কিন্তু সারা বছর জলে পুষ্ট থাকে, অর্থাৎ বরফ গলা জলে পুষ্ট থাকে। সেখানে কিন্তু প্রতিনিয়ত, তো এই হিমবাহ গলা জলের জন্যই কিন্তু গঙ্গা নদীর গতিপথ সারা বছর আমরা জলের দ্বারা প্রবাহিত হতে দেখতে থাকি। ঠিক আছে? তো এই যে হিমবাহ, এটা কিন্তু তাহলে প্রতিনিয়ত কোনো না কোনো একটা স্তরে কিন্তু তার গলন সবসময়ের জন্য হতে দেখা যায়। তো এই হিমবাহ সম্পর্কে আজকে আমরা প্রাথমিক অংশ আলোচনা করছিলাম যে ভারতবর্ষের হিমবাহ সম্পর্কে এবং তাছাড়া পৃথিবীর হিমবাহ সম্পর্কে আমরা জানব। ঠিক আছে? তো আমরা আলোচনা করছিলাম যে চ্যাপ্টার অধ্যায় বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা যে বিভিন্ন ভূমিরূপ তৈরি হয় সেইগুলো জানবো। এতদিন আমরা নদী সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমরা নির্দিষ্টভাবে হিমবাহের বিভিন্ন কাজ, ক্ষয়, বহন এবং অবক্ষেপণের দ্বারা যে ভূমিরূপ তৈরি হয় সেগুলো আমরা ধীরে ধীরে আলোচনা করব। তো আজকে এটার প্রথম পার্ট আমরা আলোচনা করব, যেহেতু একটা বড় অংশ হিমবাহ, ধীরে ধীরে পার্ট ওয়াইজ, পার্ট 1, পার্ট 2 করে আমরা এগুলো আলোচনা করতে থাকব। প্রথমে আমরা জানব হিমবাহ কাকে বলে। ঠিক আছে? ছবিগুলো একটু খেয়াল করো। ছবিগুলো কি একটা মনে হচ্ছে না যে একটা এই বরফের স্তরটা যেন একটা স্থান থেকে আরেকটা স্থানে প্রবাহিত হয়ে চলেছে? নদী যেমন তার উপত্যকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়, এই বরফগুলো দেখো, তুষার মানে সংবৃত বরফগুলো, এগুলো কিন্তু একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যেন তার স্থানের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটাকে কিন্তু বরফের নদীও বলা হয় এই হিমবাহকে। ঠিক আছে? ইংরেজি গ্লেসিয়ার শব্দের উৎপত্তি হয়েছে ল্যাটিন শব্দ গ্লেসিস থেকে, এবং ফরাসি গ্লেস শব্দ থেকে উৎপন্ন হয়েছে, যার অর্থ কি? বরফ। হিমবাহ কি ছিল? হিমবাহ হচ্ছে বরফের নদী, তাই না? তাহলে কি হয়? অতি শীতল অঞ্চলে স্থলভাগের ওপর দিয়ে কি হয়? অভিকর্ষের টানে। তাহলে অতি শীতল অঞ্চল, যেখানে তাপমাত্রা হিমাঙ্কের নিচে নেমে যায়, সেই শীতল অঞ্চলে তাপ যখন স্থলভাগের ওপর দিয়ে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে প্রবহমান জমাটবদ্ধ বরফ যে স্তূপ থাকে, সেই স্তূপকে কি বলা হয়? হিমবাহ। তাহলে আমরা কি জানলাম? যে অভিকর্ষের টানে অতি ধীর গতিতে যে জমাটবদ্ধ বরফ স্তূপকেই হিমবাহ বলা হচ্ছে। দেখো, একটা ছবিটা, এই ছবিটা যেমন প্রথম ছবি এবং দ্বিতীয় ছবি দেখে আমরা একটা জিনিস একটু হলেও বুঝতে পারছি না, হিমবাহটা যে নদী, যেমন বরফ নদী যদি বলি এভাবে, হিমবাহটা কিন্তু বরফের স্তূপটা কিন্তু সামনের দিকে
এগিয়ে চলেছে। ঠিক আছে, তো হিমবাহ সারা দিনে মাত্র কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার নিচে নামে। তাহলে হিমবাহের গতিবেগ কিন্তু খুব ধীর গতিতে হয় এবং সেগুলো লক্ষ্য করা যায় সারাদিনে মাত্র কয়েক সেন্টিমিটার থেকে কয়েক মিটার পর্যন্ত প্রবাহিত হতে পারে। বিশ্বের দ্রুততম হিমবাহ, যার নাম হচ্ছে গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান। কি বললাম? বিশ্বের দ্রুততম হিমবাহ, তার নাম হচ্ছে জেকবস ভ্যান। দিনে এটি প্রবাহিত হয় প্রায় 46 মিটার, তার মানে 46 মিটার পর্যন্ত একদিনে সর্বোচ্চ প্রবাহিত হতে পারে এই জেকবস ভ্যান হিমবাহ। আর এখানে আরো একটা উদাহরণ আমরা জানতে পারবো, ভারতের বৃহত্তম হিমবাহ, তার নাম হচ্ছে সিয়াচেন হিমবাহ। ঠিক আছে, তাহলে প্রথমে হিমবাহ সংজ্ঞা, হিমবাহ কাকে বলে এটুকু আমরা জানলাম। এবং যদি প্রশ্ন করা হয় বিশ্বের দ্রুততম হিমবাহের নাম কি এবং ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি, তাহলে তোমরা বলতে পারবে তো? আচ্ছা, এরপরে বলা হচ্ছে যে হিমবাহ, বরফের বিভিন্ন বড় বড় চাদরের স্তর কিভাবে সৃষ্টি হলো, উৎপত্তি কিভাবে হলো। উৎপত্তি বলতে গেলে দেখা গেল যে সুউচ্চ পার্বত্য অঞ্চল আর যে মেরু অঞ্চল, মেরু অঞ্চলে কি হয়, তুষারপাতের তুষার কণাগুলি একটি অন্যটির সঙ্গে পেঁচা তুলোর মতো আলগাভাবে লেগে থাকে। ঠিক আছে, তো এই সাদা রঙের আলগা তুষার কণাগুলি, অর্থাৎ দেখা গেল উপরিস্তরে এই যে তুষারের যে কণাগুলো লক্ষ্য করা যায়, এগুলোকে কি বলা হচ্ছে, নেভে বলা হচ্ছে। কি বলছি? নেভে বলছি আমরা। দ্বিতীয়ত কি বলা হচ্ছে, তুষার কণাগুলি পরস্পরের সঙ্গে দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়, একে আমরা ফিন বলছি। তাহলে একটা পরস্পরের সঙ্গে সঙ্গবদ্ধ পেঁচা তুলোর মতো যেগুলো আলগাভাবে লেগে থাকছে, সেই তুষার কণাগুলোকে নেভে বলছি। আবার তুষার কণাগুলি দৃঢ়ভাবে আটকে বৃহৎ কেলাসে পরিণত হয়, সেগুলোকে আমরা বলছি ফিন। ঠিক আছে, আর তৃতীয়ত কি হচ্ছে, কয়েক বছর তুষারপাতের ফলে উপরিস্থিত তুষারের চাপে, তাহলে দেখো এই যে কোনো একটা স্থানে অনেক বছর ধরে তুষারপাত হয় এবং সেখানে সেই তুষার কিন্তু সহজে গলে যায় না, তাহলে আবার যখন পরবর্তীতে তুষারপাত হবে, তাহলে উপরিস্থিত আবার তুষার চাপ কি হবে, নিচের তুষারকে চাপ দেবে। তাহলে উপরের থেকে যদি এই তুষার চাপ দেয়, নিচে অবস্থিত ফিন আর নেভে কি করে, তারা আরো জমাটবদ্ধ হয়ে যায়, জমাটবদ্ধ হয়ে সাদা দানাদার বরফ ও নিচের বরফে নীলচে বরফে পরিণত হয়। তাহলে এই যে অংশটা দেখছো, বরফ যখন অত্যাধিক হারে শীতল ঠান্ডা কঠিন হয়ে যায় এবং একে অপরের সংস্পর্শে কণাগুলো সঙ্গবদ্ধ হয়ে যায়, সমগ্র এই অংশটা পরিণত অবস্থায় চলে আসে, তখন এই বরফ চাঁইগুলো কিন্তু তৈরি হয়ে যায় এবং অভিকর্ষ বরফগুলি বলের টানে ধীরে ধীরে নিচের দিকে নামতে থাকে এবং হিমবাহ সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে প্রথমে দুটো কণা পাশাপাশি লেগে থেকে যেটাকে নেভা বলা হচ্ছে, আবার দৃঢ়ভাবে আটকে থাকলে সেটাকে ফিন বলা হচ্ছে। এবং এই তুষারপাতের ওপরে যদি ওপরের তুষারপাতের চাপ বৃদ্ধি পায়, তাহলে সেইগুলো নিচের বরফ কণাগুলো জমাটবদ্ধ হয়ে যাবে, জমাটবদ্ধ হয়ে যাওয়ার পরে সেগুলো কি হবে, সাদা ও নীলচে বরফে পরিণত হবে এবং যখন পরিণত হয়ে যাবে, তখন অভিকর্ষ বলের টানে ধীরে ধীরে এগুলো নিচের দিকে নামতে থাকবে। ঠিক আছে, যেখানে আরো একটা কথা বলি, সেটা হচ্ছে হিমযুগ ও অন্তহিমযুগ। হিমযুগ কি, আমাদের এই পৃথিবী কিন্তু যখন তৈরি হয়েছিল, একটা কি বলবো, অনেকগুলো হিমযুগের মধ্য দিয়ে একদম পুরো ঠান্ডা পৃথিবী, ঠান্ডা গোলাকার পৃথিবীর রূপীয় ছিল। তো পরপর কি হচ্ছে, সেগুলো বিশেষ ভূতাত্ত্বিক যুগে, মানে অনেকগুলো ভূতাত্ত্বিক যুগ রয়েছে, সেই ভূতাত্ত্বিক যুগে উষ্ণতার হ্রাসের জন্য মহাদেশ হিমবাহ দ্বারা আবৃত হয়েছিল। এই যে মহাদেশগুলি এখন আমরা পরিচিত হয়েছি, সেই মহাদেশগুলি কি হয়েছে, মহাদেশীয় যে হিমবাহ, সেই হিমবাহ দ্বারা সম্পূর্ণভাবে সেগুলো আবৃত হয়ে গেছিল, ঢেকে গেছিল।
সেই হিমশীতল যুগগুলিকে কি বলা হয়? হিমযুগ। তার মানে বরফ দ্বারা দীর্ঘদিন যুগের পর যুগ সেগুলো যখন জমাটবদ্ধ অবস্থায় ছিল, হিমবাহ দ্বারা আবৃত ছিল, সেগুলোকে আমরা হিমযুগ বলছি। প্লিস্টোসিন উপযুগে অর্থাৎ কত? প্রায় 30 লক্ষ বছর আগে এই প্লিস্টোসিন উপযুগে 5 বার হিমযুগের আবির্ভাব ঘটেছে। কি কি সেগুলো? সেগুলো ডোনাল্ড, গুঞ্জ, মিন্ডেল, রিস ও উর্ম, এরকমভাবে 5 বার হিমযুগের আবির্ভাব উৎপত্তি হয়েছিল। ঠিক আছে। 2টি হিমযুগের মধ্যবর্তী ও অপেক্ষাকৃত উষ্ণ যুগে হিমবাহ পশ্চাৎ অপসারণ করে উচ্চ পার্বত্য মেরু অঞ্চলে সীমাবদ্ধ হয়ে যায়। তাহলে যে দেখা যাচ্ছে যে 2টি হিমবাহের মধ্যবর্তী এবং কোনো একটা যুগে উষ্ণতার এতটাই বৃদ্ধি পেয়েছিল, সেই সময় উষ্ণতা বৃদ্ধি পাওয়ার ফলে কি হচ্ছে? হিমবাহগুলো গলে গেছিল এবং মেরু অঞ্চলে সেগুলো সীমাবদ্ধ হয়ে গেছিল। ঠিক আছে। তাকে আমরা অন্ত হিমযুগ বলছি, অর্থাৎ হিমযুগের শেষ অধ্যায়। অন্ত মানে কি? শেষ। আমরা উর্ম হিমযুগের পরবর্তী একটা উষ্ণ অন্তঃহিমযুগের শেষ অবস্থায় বসবাস করছি। দেখো, এই যে শেষ যে উর্ম হিমযুগ রয়েছে, সেই হিমযুগের পরবর্তী একটা উষ্ণ অন্তঃহিমযুগের শেষ অবস্থায় আমরা কিন্তু এখন বসবাস করছি। ঠিক আছে। তাহলে হিমবাহের উৎপত্তি কটি পদ্ধতিতে হয়? 3টি পদ্ধতিতে। প্রথম পদ্ধতি কি হয়? নেভে, দ্বিতীয় ফিন, তারপরে এগুলো চাপে হিমবাহ সৃষ্টি হয়, বরফের চাঁইতে পরিণত হয়। এবার এই যে হিমবাহ, এই হিমবাহকে আমরা পৃথিবীর বৃহত্তম স্বাদু জল অর্থাৎ স্বাদযুক্ত জল। আমরা কোন জল পান করি? স্বাদু জল। লবণাক্ত জল কি আমরা পান করতে পারি? লবণাক্ত জল আমরা পান করতে পারি না। বা একটু দূষিত জল কি পান করা যায়? পান করা যায় না। আমরা একদম পরিষ্কার বিশুদ্ধ পানীয় জল, সেটা 1000 ফুটের টিউবওয়েল থেকে হোক বা এখন বিভিন্ন যে জলের প্লান্টগুলো বসছে সেখান থেকেও আমরা জলগুলোকে সংগ্রহ করছি। এখানটাতে হিমবাহকে বলা হচ্ছে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলে, অর্থাৎ স্বাদ উপযুক্ত জলের বৃহত্তম সঞ্চয় হচ্ছে কিন্তু এই হিমবাহ। এবং সবথেকে বড় স্বাদু জলের ভাণ্ডার যদি মনে করা হয়, এই হিমবাহকেই বলা হবে। কেন বলা হবে? বলছে ইউএসজিএস প্রদত্ত তথ্য অনুসারে পৃথিবীর মোট জলসম্পদের পরিমাণ বলছে 138.6 কোটি ঘন কিলোমিটার, মানে ব্যাপক এরিয়া জুড়ে মোট জলসম্পদের পরিমাণ। সেটা কিভাবে বলছে? এবার বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে। কিভাবে ভাগ করা হচ্ছে? এর মধ্যে 97% হলো সমুদ্রের লবণাক্ত জল। তার মানে ভাবো, আমরা এই যে এখন পৃথিবীতে জনসংখ্যা প্রায় 720 কোটির বেশি। ঠিক আছে। তো এই 720 কোটি জনসংখ্যা, তারা তো লবণাক্ত জল পান করতে পারবে না। তারা কি করবে? স্বাদু জল, স্বাদ উপযুক্ত জল তাদের প্রয়োজন। তার জন্য জলের পরিমাণ হচ্ছে মাত্র 2.5%, 2.5%, 720 কোটি লোকের জন্য। আর অব্যবহৃত জল, অব্যবহৃত মানে মানুষের জন্য বলছি, কিন্তু সেটা বিভিন্ন কাজে প্রয়োজন হয়, কারণ সেখান থেকেই বাষ্পীভবন হয়ে আবার পৃথিবী থেকে অধঃক্ষেপণ রূপে ফিরে আসছে। তো এই 97.5% হলো সমুদ্রের লবণাক্ত জল। ঠিক আছে। এই তথ্যগুলো কিন্তু সবাই মনে রাখবে। কত পার্সেন্ট লবণাক্ত জল, কত পার্সেন্ট সুপেয় জল রয়েছে। আবার এই 2.5%, ধরো এইটাকে আমি এবার 100% ধরলাম, এইটাকে আমি এবার বিভিন্ন ভাগে ভাগ করব। তো এই 2.5%কে যদি এবার আমি ভাগ করি, এর মধ্যে 30.1% হচ্ছে ভূগর্ভস্থ জল। ঠিক আছে। তার মানে যে স্বাদু সুপেয় জল, তার মধ্যে ভূগর্ভস্থ অর্থাৎ যেটা আমরা হ্যান্ড পাম্প দিয়ে 1000 ফুটের টিউবওয়েল বা 250 ফুটের টিউবওয়েল দিয়ে ভূগর্ভস্থ জল তুলি, সেখানে সঞ্চিত রয়েছে 30% জল। আর 1.3% হচ্ছে বিভিন্ন নদ নদী, জলাশয়, খালবিল, হ্রদ, এদের মাধ্যমে 1.3% সুপেয় জল সঞ্চিত রয়েছে।
আর বাদ বাকি তাহলে হলো 30 আর 1 এ 31, মানে 33.5% মতো। আর বাকি থাকলে কত, 68.6% জল, মিষ্টি জল হিমবাহ ও বরফ রূপে রয়েছে। কিভাবে রয়েছে? এই 68.6% জল মিষ্টি জল হিমবাহ এবং বরফ রূপে লক্ষ্য করা যাচ্ছে। তাহলে বিশ্বের মোট যে জলভাণ্ডার রয়েছে তার 1.72% হলো হিমবাহের স্বাদু জল, যা জলভাণ্ডার রয়েছে। ঠিক আছে, এর মধ্যে 2.38 কোটি ঘন কিলোমিটার, যেটা আয়তনে পরিমাপ করা যাচ্ছে। তাই ভূপৃষ্ঠের স্বাদু জলের বৃহত্তম ভাণ্ডার হিসাবে আমরা হিমবাহকেই মনে করি, যা স্থলভাগের মাত্র 10%, 1.58 কোটি বর্গ কিমি। কোথায় অবস্থান করছে? আন্টার্কটিকাতে 90%। এই হিমবাহের যে বরফের চাই 90% আন্টার্কটিকাতেই কিন্তু অবস্থান করছে। বাদ বাকি 9% উচ্চ পার্বত্য অঞ্চল, এই পার্বত্য অঞ্চলে লক্ষ্য করা যায়। এবং প্রায় 70% মিষ্টি জল আন্টার্কটিকার এই বরফের মধ্যেই রয়েছে, যা পৃথিবীর পানীয় জলের সংকট দূর করবে। সেটা দূর করবে, কিন্তু সেখানে সব বরফ আকারে বরফ হিসাবে বরফে স্তূপীকৃত রয়েছে। ঠিক আছে, এই সমস্ত তুষার গলে গেলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা 64 মিটার বৃদ্ধি পাবে। তাহলে মনে করো, যদি আমরা তো বসবাস করছি মাত্র 2 মিটার সমুদ্রপৃষ্ঠ থেকে, এই সুন্দরবন অঞ্চল 2 মিটার উচ্চতায় অবস্থান করছে। যদি সমস্ত তুষার গলে যায় তখন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাবে 64 মিটার এবং সমুদ্র জলের ক্ষেত্রমান দাঁড়াবে 15 লক্ষ বর্গ কিমি বৃদ্ধি পাবে। এখন যা রয়েছে জল, তার থেকে 15 লক্ষ বর্গ কিমি জল বৃদ্ধি পাবে সমুদ্রের। তাহলে বোঝা গেল, পুরো জিনিসটা তোমাদের সামনে তুলে ধরলাম, সেটা সম্পর্কে তোমরা সবাই বুঝতে পেরেছো। এবার হিমবাহের প্রকারভেদ। কি কি হিমবাহ আমরা মূলত লক্ষ্য করতে পারি? হিমবাহ বিজ্ঞানী H.W. আলম্যান তিনি কি করলেন, 1948 সালে অবস্থানের ভিত্তিতে, অর্থাৎ কোথায় কোথায় কেমন ধরনের হিমবাহ অবস্থান করে সেই অনুযায়ী হিমবাহকে তিনি 3টি শ্রেণীতে বিভক্ত করেছেন। যে 3টি হিমবাহকে শ্রেণীবিভাগ করা যায় তাদেরকে নামগুলো হলো, একটা হচ্ছে পার্বত্য হিমবাহ, একটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ, আর একটা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এই 3টি ভাগে হিমবাহগুলিকে ভাগ করা যায়। ঠিক আছে, তো প্রথমে আমরা আলোচনা করব পার্বত্য হিমবাহ বা উপত্যকা হিমবাহ নিয়ে। দেখো, নাম শুনেই আমরা নামের মধ্যে একটা বুঝতে পারছি যে এটা পার্বত্য হিমবাহ, অর্থাৎ পার্বত্য অঞ্চলেই কিন্তু উপত্যকার মধ্যেই লক্ষ্য করা যায়। দেখো, ছবিটা ভালো করে দেখলে বুঝতে পারবে, এই যে পার্বত্য অঞ্চলে এই যে অংশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে এটা কিন্তু পার্বত্য হিমবাহ। এবং অরিজিনাল ছবি তোমরা দেখো, একটা উপত্যকার মধ্য দিয়ে যে বরফের চাদর দেখতে পাচ্ছি, এই বরফের স্তর যদি এই অংশ দিয়ে প্রবাহিত হতে থাকে ধীরে ধীরে, তাহলে সেটাকে আমরা এই উপত্যকা হিমবাহ বলতে পারি। কোথায় লক্ষ্য করা যাচ্ছে? হিমশীতল উচ্চ পার্বত্য অঞ্চলে উপত্যকার মধ্য দিয়ে অভিকর্ষের টানে ধীরে ধীরে নিচের দিকে প্রবাহিত হয় এবং নিচের দিকে প্রবাহিত হিমবাহকে পার্বত্য বা উপত্যকা হিমবাহ বলে। ঠিক আছে, ইউরোপের আল্পস পার্বত্য অঞ্চলে এটি সাধারণত দেখা যায়, তাই একে আল্পসীয় হিমবাহ বলা হয়। এই হিমরেখা অতিক্রম করলে, অর্থাৎ এটা হিমরেখাটা আমি একটা বলছি যে হিমরেখা কি, সেটা হচ্ছে এই হিমরেখা হচ্ছে হিমবাহের সর্বোচ্চ রেখা, সীমারেখা বলা যায়। এইটা যদি অতিক্রম করে তাহলে হিমবাহের গলন শুরু হয়ে যাবে, অর্থাৎ তারপরে যে উষ্ণতার পরিবর্তন লক্ষ্য করা যাবে, সেই জন্যই বরফের গলন হবে। সেই জন্য বলছে হিমরেখা অতিক্রম করলে বরফ গলে গিয়ে নদীর সৃষ্টি হয়
এবং 2000 কিমি পর্যন্ত দীর্ঘ হয়। তার মানে এই যে বরফ গলা বা হিমবাহ গলা জল থেকে নদী সৃষ্টি হয়, যেমন আমাদের গঙ্গা নদী, সিন্ধু নদী, এগুলো সবই কিন্তু হিমবাহ গলা জল থেকেই সৃষ্টি হয়েছে। তাহলে এইভাবে বিভিন্ন নদীর কিন্তু সৃষ্টি হতে দেখা যায়। এইভাবেই বার্কসুন্ড এবং ক্রেভাস গড়ে ওঠে। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি আলাস্কার হুভার হচ্ছে সব থেকে বৃহত্তম পার্বত্য হিমবাহ, এবং প্রত্যেক প্রকার হিমবাহের কিন্তু উদাহরণ তোমাদেরকে মনে রাখতে হবে অবশ্যই। আলাস্কার হুভার, যার প্রস্থ হচ্ছে 2 কিলোমিটার, গভীরতা 100 মিটার, এটাকেই পার্বত্য বা উপত্যকা হিমবাহ নামে আমরা বলতে পারি, উদাহরণ হিসেবে বলতে পারি। এছাড়াও ভারতের কারাকোরাম, সিয়াচেন, যেটা বৃহত্তম হিমবাহ, যেটা আমরা আগেই উদাহরণস্বরূপ জেনেছি, এগুলো হচ্ছে পার্বত্য হিমবাহ। তার মানে মূলত পার্বত্য অঞ্চলেই আমরা হিমবাহ দেখতে পাই। তো সেই হিমবাহ যখন উপত্যকার মধ্যে দিয়ে বা অতিক্রম করবে, প্রবাহিত হবে অভিকর্ষের টানে, এবং এখান থেকে আবার বরফ গলে গিয়ে যদি হিমরেখা অতিক্রম করেছে, সেখান থেকে আবার জলে হয়ে নদীতে পরিণত হবে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে পার্বত্য হিমবাহ এবং তার উদাহরণ। ছবিতেও তোমরা দেখতে পাচ্ছ ভ্যালি গ্লেসিয়ার এই যে। এছাড়াও বল্টারো, হিসপার, হিমালয়ের জেমু, গঙ্গোত্রী, রিমো, রূপাল, দেখো এই গঙ্গোত্রী হিমবাহ থেকেই কিন্তু গঙ্গা নদীর উৎপত্তি হয়েছে। এগুলো এই পার্বত্য হিমবাহের উদাহরণ আমরা বলতে পারি। পাদদেশীয় হিমবাহ, তাহলে পাদদেশীয় হিমবাহ কোনগুলো? হিমালয়ের একদম প্রান্তভাগ যে অংশ, যেখানে হিমালয় বলবো না, পাহাড় বা পর্বতের, যেখানে হঠাৎ তার ঢাল শেষ হয়ে গিয়ে তারপরে সমভূমি মালভূমির ঢাল দেখা যায়। তাহলে এই যে পার্বত্য অঞ্চলে, পাদদেশীয় অঞ্চলে, ঠিক আছে, উপত্যকা হিমবাহ পর্বতের পাদদেশে বিস্তৃত সঞ্চিত হয়ে যে হিমবাহ সৃষ্টি হয় তাকে পাদদেশীয় হিমবাহ বলা হয়। দেখো এই একটা পাদদেশীয় হিমবাহ এরকম ভাবে যাচ্ছে, তাহলে পর্বত আমরা দেখতে পাচ্ছি, পর্বতের একটা অংশ কিন্তু এই অবধি আছে। তারপরে নিচু, অপেক্ষাকৃত নিচু অঞ্চলে এখানে হিমবাহগুলো সৃষ্টি হতে দেখা যায়। এর অগ্রভাগকে লোব বলা হয়, অর্থাৎ একদম পুরো শুরুর দিকের অগ্রভাগকে লোব বলা হচ্ছে। ঠিক আছে, এই উচ্চ অক্ষাংশে পর্বতের নিচের দিকে হিমাঙ্কের কম উষ্ণতার জন্য অসংখ্য উপত্যকা হিমবাহ নেমে এসে এই হিমবাহ সৃষ্টি করে। ঠিক আছে, যথা আলাস্কার মালাস্পিনা, প্রস্থ হচ্ছে 65 কিলোমিটার, দৈর্ঘ্য 45 কিলোমিটার, বৃহত্তম হচ্ছে পাদদেশীয় হিমবাহ। দেখো এই যে অংশটা দেখা যাচ্ছে, এখান থেকে পর্বত শেষ হয়ে গেছে এবং পর্বতের নিম্নভাগে এই অঞ্চল জুড়ে কিন্তু আমরা এই আলাস্কার মালাস্পিনা, এই পাদদেশীয় হিমবাহকে লক্ষ্য করতে পারছি। ঠিক আছে, এটা একদম পুরো তোমাদের কাছে উদাহরণ। কি বললাম? আলাস্কার মালাস্পিনা, প্রস্থ 65 কিলোমিটার, দৈর্ঘ্য 45 কিমি, সবচেয়ে বৃহত্তম। ঠিক আছে, মনে থাকবে। এরপরে আমাদের যে হিমবাহ, অর্থাৎ 3 নম্বর যে হিমবাহ, তার নাম হচ্ছে মহাদেশীয় হিমবাহ। তো মহাদেশীয় হিমবাহটা কি? উচ্চ অক্ষাংশে, অর্থাৎ যত 40, 50, 60, 70 যত মেরু অঞ্চলের দিকে যাওয়া যায়, মহাদেশ জুড়ে অবস্থানরত সুবিশাল এবং সুগভীর উত্তল বরফ স্তূপকে মহাদেশীয় হিমবাহ বলে। এগুলো দেখা গেল সবসময় যে পার্বত্য অঞ্চলেই লক্ষ্য করা যাবে এমন নয়, যেহেতু সেই অংশের তাপমাত্রা অনেকটাই কম থাকে, তো সেখানেই কিন্তু এই মহাদেশ জুড়ে সুবিশাল অঞ্চল জুড়ে সুগভীর বরফের স্তূপ লক্ষ্য করা যায়, তাকে মহাদেশীয় হিমবাহ বলা হয়। প্লিস্টোসিন হিমযুগে পৃথিবীর 1/3 অংশ আবৃত ছিল। তো অর্থাৎ যে প্লিস্টোসিন হিমযুগ বলা হচ্ছে, হিমযুগে পৃথিবীর প্রায় 1/3 অংশ এই বরফ দ্বারা কিন্তু বা হিমবাহ দ্বারা কিন্তু আবৃত ছিল। বর্তমানে সুমেরু সংলগ্ন গ্রিনল্যান্ড, কানাডা, তোমরা ম্যাপে দেখেছো গ্রিনল্যান্ডের ছবি অটোমেটিক্যালি সাদা থাকে, সেখানে কোনো গ্রিন নেই, কিন্তু তার নাম হচ্ছে গ্রিনল্যান্ড, সারাক্ষণ বরফে আবৃত থাকে। কানাডা, আলাস্কা, স্ক্যান্ডিনেভিয়া, রাশিয়া এবং কুমেরু সন্নিহিত আন্টার্কটিকার
ল্যাম্বার্ট হচ্ছে বৃহত্তম মহাদেশীয় হিমবাহ। তাহলে বিভিন্ন জায়গায় দেখা যায় এবং এই মহাদেশীয় হিমবাহ থেকেই কিন্তু হিমশৈল সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে মহাদেশ জুড়ে যে সুগভীর ব্যাপক বিস্তৃত অঞ্চল লক্ষ্য করা যায় সেটাই হচ্ছে মহাদেশীয় হিমবাহ। এই হচ্ছে মহাদেশীয় হিমবাহ। দেখো বিরাট অঞ্চল জুড়ে, বিশাল অংশ জুড়ে লক্ষ্য করা যাচ্ছে মহাদেশীয় হিমবাহ, বিশাল অংশ জুড়ে লক্ষ্য করতে পারছি। আচ্ছা, এখানে আমরা পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহের মধ্যে কি পার্থক্য আছে সেটুকু জানবো। তাহলে পার্বত্য হিমবাহ কোথায় হয় তোমরাই বলো অঞ্চল। পার্বত্য হিমবাহ লক্ষ্য করা যায় পার্বত্য অঞ্চলে, সুউচ্চ পার্বত্য অঞ্চলে। আর মহাদেশীয় হিমবাহ মেরু সংলগ্ন মহাদেশীয় অঞ্চলে এই মহাদেশীয় হিমবাহ লক্ষ্য করা যায়। পার্বত্য হিমবাহের গভীরতা 20 থেকে 30 মিটার পর্যন্ত হয়। সেখানে এই মহাদেশীয় হিমবাহের গভীরতা হয় 2000 থেকে 3000 মিটার পর্যন্ত। 2000 মিটার মানে কত কিলোমিটার? 2 কিলোমিটার পর্যন্ত এক একটা হিমবাহের গভীরতা লক্ষ্য করা যেতে পারে। প্রবাহ ঢাল অনুসারে উঁচু অংশ থেকে নিচের দিকে বেশি বেগে প্রবাহিত হয়, অভিকর্ষজ টানে নিচের দিকে চলে আসে। আর এটি কেন্দ্রস্থল থেকে চারিদিকে ছড়িয়ে অতি ধীরে ছড়ায়। এই যে কেন্দ্রস্থল থেকে মাঝখানে অর্থাৎ হিমবাহের স্তূপ তৈরি হলো বা বরফের স্তূপ তৈরি হলো, সেখান থেকে চারিদিকে এই বরফের স্তূপগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে পড়তে দেখা যায়। ঠিক আছে, তাহলে 3 প্রকার হিমবাহ আমরা জানলাম। প্রথমটা কি ছিল? পার্বত্য হিমবাহ। দ্বিতীয়টা কি ছিল? দ্বিতীয়টা ছিল হচ্ছে তোমার মহাদেশীয় হিমবাহ। তৃতীয়টা হচ্ছে মহাদেশীয় হিমবাহ। আর যেটা ছিল সেটা হচ্ছে পাদদেশীয় হিমবাহ। তাহলে উপত্যকা, পাদদেশীয় আর হচ্ছে মহাদেশীয় হিমবাহ, এবং তার সাথে আমরা শেষ অংশে পার্বত্য হিমবাহ এবং মহাদেশীয় হিমবাহ সম্পর্কে পার্থক্য জানলাম। এরপরে যেটা রয়েছে হিমরেখা। দেখো আমরা আগে বারবার আলোচনাতে আমরা এই কথাটি ব্যবহার করেছি, হিমরেখা। এই হচ্ছে দেখো একটা হলুদ রঙের লাইন দিয়ে রেখেছে হিমরেখা। এখানে দেখা যাচ্ছে হিমরেখা। দেখো এই অবধি বরফের একটা সাদা বরফের স্তূপ দেখা যাচ্ছে, আবার যে এই লাইনটা অতিক্রম করলো তখন কিন্তু বরফটা গলে জলে পরিণত হচ্ছে এবং ধীরে ধীরে নিচের দিকে নেমে আসছে। তাহলে উঁচু পার্বত্য বা মেরু অঞ্চলে কি হয়? যে সীমারেখার উপর সারা বছর তুষার জমে থাকে, তাহলে যে সীমারেখার উপর দিকে সারা বছর তুষার জমে থাকছে তাকে কি বলছি আমরা? হিমরেখা বলছি। এবং যে রেখার নিচে তুষার গলে যায় তাকে হিমরেখা বলা হয়। তাহলে এটা এমনই একটা সীমারেখা যার উপরে থাকলে বরফ গলবে না আর নিচে নেমে এলে বরফ গলে যাবে। ঠিক আছে, এর উচ্চতা নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ হ্রাস পায়। যত মেরুর দিকে যাব তত এর উচ্চতা হ্রাস পাবে। সেই জন্য দেখো নিরক্ষীয় আন্দিজ পার্বত্য অঞ্চলে এর উচ্চতা 5400 মিটার, উপক্রান্তীয় হিমালয়ে 4500 মিটার, আগে ছিল 5400, 4500, নাতিশীতোষ্ণ আল্পসে 2800 মিটার, এবং মেরু অঞ্চলে সমুদ্র পৃষ্ঠে একদম যে মেরু অঞ্চল, সেই মেরু অঞ্চলে এই মানে স্নো লাইনটা যেটা হিমরেখা একদম সমুদ্র পৃষ্ঠে অবস্থান করে, কারণ সেখানে তো পুরো অংশটাই বরফ জুড়ে অবস্থান করছে, সেখানে তাপমাত্রা অনেকটাই কম লক্ষ্য করা যায়। এই হিমরেখা দু ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী হিমরেখা আর একটা হচ্ছে অস্থায়ী হিমরেখা। তো সারা বছর স্থায়ী হিমরেখা যেটা প্রথম, সারা বছর এর ওপর স্থায়ীভাবে শীতকালে বরফ জমে থাকে। ঠিক আছে, আর অস্থায়ী হিমরেখা যেটা শীতে এটি নেমে আসে এবং গ্রীষ্মে ওপরে উঠে যায়। এই হিমরেখাকে অস্থায়ী হিমরেখা বলা হয়। তাহলে যে অস্থায়ী হিমরেখা এটা বারবার তার লাইনটা সীমারেখাকে আসে পরিবর্তন করে। ঠিক আছে, নিয়ন্ত্রক কি কি রয়েছে? প্রথমে অক্ষাংশ, তার মানে অক্ষাংশগত উচ্চতা হলেই হিমরেখা লক্ষ্য করা যায়। ভূমির উচ্চতা অনুযায়ী পরিবর্তন হতে পারে, ভূমির ঢাল অনুযায়ী হতে পারে, ঋতু প্রবাহ অনুযায়ী, গ্রীষ্ম শীত, বায়ু প্রবাহ এবং জলীয় বাষ্প, এই কারণগুলো হচ্ছে এই হিমরেখা নিয়ন্ত্রক হিসাবে কাজ করে।
ঠিক আছে, এবার সর্বশেষ যে অংশ আমরা পড়ব তার নাম হচ্ছে নুনাটক। এই নুনাটক জিনিসটা কি, দেখো দুটো ছবি দেখে কি তোমরা কোনো এর মধ্যে একটা অন্যরকম বৈসাদৃশ্যগত পার্থক্য কি লক্ষ্য করতে পারছো? দেখো বরফের যে একদম পুরো শৃঙ্গগুলি রয়েছে, বরফ না, পাহাড় বা পর্বতের একদম সবচেয়ে উঁচু যে শৃঙ্গগুলি রয়েছে, দেখো সেগুলি বরফ মুক্ত হয়ে গেছে, সেখান থেকে বরফ সব হ্রাস পেয়ে গেছে দুটি ছবিতেই দেখো, কিন্তু তার চারিপাশে কিন্তু বরফের স্তর লক্ষ্য করা যাচ্ছে। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে এই যে মেরু অঞ্চল এবং মহাদেশীয় যে হিমবাহ রয়েছে, সেই হিমবাহের যদি গভীরতা, প্রান্তভাগ একদম শেষ প্রান্ত যেটা স্নো লাইন বা তারপরে প্রান্তভাগ যদি সেটা হিমবাহের পরিমাণ যদি কমে যায় এবং এর মধ্যে যদি কোনো তুষারপাত না থাকে, না হওয়ার লক্ষণ থাকে, তুষারপাত হয়নি, তাহলে পর্বতের যে উঁচু স্তরগুলো সেগুলো বরফে ঢাকা পড়েনি, তাহলে যখন নিচের স্তরে বরফের যোগান বা হিমবাহের গভীরতা কমে যাচ্ছে, তাহলে বরফ নিচের দিকে কিন্তু নেমে যাচ্ছে, অভিকর্ষণে বরফ নিচের দিকে নেমে যাচ্ছে। নামার জন্য এই যে পাহাড় বা পর্বতের উঁচু স্থানগুলো তারা কিন্তু বরফহীন হয়ে পড়ছে। ঠিক আছে, এই বরফহীন হয়ে পড়ার জন্য বরফহীন পর্বতশৃঙ্গকে এস্কিমো ভাষায় কি বলছে, নুনাটক বলা হচ্ছে। তার মানে বরফহীন পর্বত শ্রেণীকে বা পর্বত শৃঙ্গকে এক কথায় আমরা নুনাটক বলবো। কেন হচ্ছে এটা? কারণ হিমবাহের গভীরতা হ্রাস পেয়ে যাচ্ছে, উঁচু স্তর থেকে হিমবাহ নিচের দিকে নেমে যাচ্ছে এবং তুষারপাত লক্ষ্য করা যাচ্ছে না বা তুষারপাত হয়নি, সেই জন্যই এই অবস্থা আমরা দেখতে পাচ্ছি। উদাহরণ হিসাবে আমরা আন্টার্কটিকাতে মাউন্ট তাকাহি এই হিমবাহের নাম আমরা বলতে পারি। এটা হচ্ছে এই নুনাটকের উদাহরণ, আন্টার্কটিকাতে মাউন্ট তাকাহি। ঠিক আছে, আচ্ছা এইখান থেকে দেখো এই হিমবাহ সম্পর্কিত বিভিন্ন প্রশ্নাবলী, যেগুলো সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নগুলি তোমাদের খুব কাজে আসবে এবং তোমাদেরকে বারবার বলি, এই নির্দিষ্ট প্রশ্নগুলো সামনে রেখেই তোমরা কিন্তু টেক্সট বইটা পড়বে এবং তোমরা নির্দিষ্ট উত্তর তৈরি করবে, যাতে তোমাদের সব কিছুতে বুঝতে এবং উত্তর তৈরি করতে সুবিধা হয়। দেখো এখানে অনেকগুলো প্রশ্ন দিয়েছি, অনেক শর্ট প্রশ্ন, যেগুলো আমি সব উদাহরণ সব প্রশ্নে আমি এখানে দিতে পারিনি, সেগুলো আলোচনার সময় আমরা সেগুলো তোমাদেরকে বলে দিয়েছি। ঠিক আছে, তাহলে এগুলো তোমরা বাড়িতে সবাই খুব ভালো করে প্রশ্ন উত্তরগুলো একবার দেখে আসবে। পরবর্তী ক্লাসে পরবর্তী অংশ শুরু করবার আগে আমি দেখব কারা কতটা ভালো করে প্রস্তুত হয়ে এসেছো। আমি তাদেরকে এই প্রশ্নগুলো তাদেরকে নয়, সবাইকে প্রশ্নগুলো জিজ্ঞাসা করব, দেখব কে কতটা ভালোভাবে প্রস্তুত হয়ে এসেছো। আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই থাকবে। ঠিক আছে, পরবর্তী অংশ নিয়ে আমরা আলোচনা করব, অর্থাৎ হিমবাহের এর পরে হিমবাহের বিভিন্ন কর্মপদ্ধতি, ভূমিরূপ, সেগুলো সম্পর্কে আমরা আলোচনা করব। এবং তোমরা সবাই খুব ভালো থাকবে। সামনে দীপাবলি আছে, কালী পুজো আছে, সবাই সাবধানে আতশবাজি এবং বাজি পোড়াবে, কারণ তোমার নিজের আনন্দ যাতে অন্যের ক্ষতি না হয় সেটা সবসময় মাথায় রাখবে, যে তুমি আনন্দের জন্য বাজি পোড়াচ্ছ, কারোর দিকে ছুঁড়ে দিলে বা কারোর ক্ষতিগ্রস্ত হলো সেটা কিন্তু তোমার আনন্দের বিষয় হতে পারে না। তো যাই হোক, তোমরা সবাই খুব ভালো থাকবে এবং সাবধানে থাকবে। সবাইকে অ্যাডভান্স হ্যাপি দিওয়ালি জানালাম। থ্যাংক ইউ।